প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি জসীমউদ্দিন আপন আজ আবারও আমার বাংলা সাহিত্য চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাখির কাছে ফুলের কাছে এই কবিতাটা নিয়ে কথা বলবো, আল মাহমুদের লেখা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমি প্রথমেই কবিতাটা একটু পড়ছি, তারপরে আমরা এর ভিতরে কি আছে সেটা দেখব। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি পাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসে আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে জুড়ল কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। আচ্ছা, প্রকৃতির যে প্রাণী এবং গাছপালা এবং যে বিষয়বস্তু আছে সেইটার প্রতি আসলে কবির একটা মমত্ববোধ এখানে ফুটে উঠেছে, তাদের সাথে একটা সংযোগ, তাদের নিয়ে মনের একটা কল্পনা, প্রত্যেকটা বিষয় নিয়েই তার মনের যে একটা কল্পনা সেটা সে তুলে ধরেছে। এর আগে আমরা পড়েছিলাম গত ক্লাসে বাঁচতে দাও কবিতাটা, সেখানে একটা প্রকৃতির ব্যাপার ছিল। ওই কবিতায় শামসুর রহমান লিখছিলেন, ওই কবিতায় শামসুর রহমান লিখছিলেন ওই প্রকৃতির কথাই, কিন্তু এখানেও সেই প্রকৃতির কথাই ফুটে উঠেছে। কিন্তু ওইখানে প্রকৃতির সাথে মানুষের যে একটা সম্পর্ক বা মানুষের বেড়ে ওঠার জন্য যে প্রকৃতির কতটা প্রয়োজন সেটা ওখানে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এখানে আল মাহমুদ কবি আহ, তার নিজের নিজস্ব একটা সত্তার সাথে যে প্রকৃতির সরাসরি সংযোগ বা প্রকৃতির সব বিষয়বস্তুকে সে কিভাবে কল্পনা করেছে সেটা সে বোঝাতে চেয়েছে। প্রত্যেকটা বিষয়বস্তুকে সে মনের মাধ্যমে মিশিয়ে আলাদাভাবে তাকে আলাদা কোনো কিছুর সাথে কল্পনা করেছে বা তুলনা করেছে। যেমন এই যে প্রথম লাইনে বলছে নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। মানে নারকেলের ওই লম্বা মাথায় অর্থাৎ নারকেল গাছের ওই উপর দিয়ে দেখেছে ডাবের মতো চাঁদ উঠেছে, মানে যে চাঁদটা উঠেছে সেটা ঠান্ডা এবং গোলগাল এবং ডাবের মতো, চাঁদটাকে ডাবের সাথে তুলনা করেছে। তারপরে ছিটকিনিটা খুলে যখন যখন ঘর থেকে বের হয়েছে, আহ, ওই শহরটা যেন কাঁপছিল এরকম তার মনে হয়েছে। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। মিনার মানে ওই যে গম্বুজ থাকে কোনো প্রতিষ্ঠান বা মসজিদের উপরে বিশেষ করে, ওই গম্বুজটাকে মিনার বলা হয়েছে। ওইটাকে সে কাউকে দাঁড়িয়ে থাকার মতো তুলনা করেছে। পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। আচ্ছা, গির্জা হচ্ছে খ্রিস্টানদের একটা উপাসনালয়। আমাদের যেমন মুসলিমদের আছে হচ্ছে মসজিদ, হিন্দুদের আছে মন্দির, এরকম গির্জা হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয়, যেখানে তারা তাদের পূজা অর্চনা করে। তো এই গির্জাটা হচ্ছে লাল পাথরের ঢেউয়ের সাথে তুলনা করেছে। দরগাতলা পার হয়ে মোড় ফিরেছি ভাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড় যেন তাকে ডাকছে এরকম সে কল্পনা করেছে। তারপরে আচ্ছা, যেগুলো আছে তোমরা বুঝতে পারবে পড়লে। আমি এর পরের পৃষ্ঠায় যাই। এখানে হচ্ছে কিছু শব্দার্থ আছে। এই শব্দার্থগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটা অধ্যায়ের যে শব্দার্থ টিকা, এগুলো মূলত এক কথার উত্তরে অনেক সময় প্রয়োজন হয়। তারপরে অনেক সময় ওই যে আহ, টিক প্রশ্ন আসে না, ওইখানেও কিন্তু প্রয়োজন হয়। তো সেই জন্য শব্দার্থ টিকা পড়তে হবে। আচ্ছা, পাঠ পরিচিতিটা একটু পড়ি। পাঠ পরিচিতি অবশ্যই পড়তে হবে, কারণ পাঠ পরিচিতির মধ্যে গল্পের বা ওই কবিতা গদ্য যেটাই হোক সেটার মূল ভাবটা থাকে, মানে কি বলতে চাচ্ছে বিষয়টা সেটা বুঝতে পারা যায়। তো পাঠ পরিচিতি আমি পড়ি। পাখির কাছে ফুলের কাছে শীর্ষক কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা আসতেই পারে যে আল মাহমুদের এই যে পাখির কাছে ফুলের কাছে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। এই কবিতায় কবির নিসর্গপ্রেম গভীর মমত্বের সঙ্গে ফুটে উঠেছে। এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয়, সখা। কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান। জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কের সৌন্দর্য আনন্দ অনুভব করেন। আর তার ছড়া কবিতার খাতা ভরে ওঠে প্রকৃতির সেই সৌন্দর্য আনন্দের পংক্তিমালায়। আসলে এই যে আল মাহমুদের এরকম অসংখ্য ছড়া কবিতা আছে প্রকৃতি প্রেম নিয়ে। তো সেই জন্য তো এইভাবে বলেছে যে জড় প্রকৃতি আর জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কের সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন।
আর তার কবিতায় এগুলো ভরে ওঠে। আচ্ছা, কবি পরিচিতিটাও পড়তে হবে। আল মোহাম্মদ খ্যাতিমান কবি, 1936 সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, আরো যা যা আছে সেগুলো পড়ে রাখা উচিত, কারণ অনেক সময় এক কথার উত্তরে এগুলোর প্রয়োজন হয়। তো অবশ্যই ওই প্রশ্নের উত্তরের জন্য এবং একজন কবি সম্পর্কে জানারও তো প্রয়োজন আছে। তাই কবি পরিচিতি, পাঠ পরিচিতি এই ২ টাই পড়তে হবে। আর হ্যাঁ, তোমরা যখন এই ক্লাস শেষ করবা, ক্লাস 9, 10 শেষ করে যখন অ্যাডমিশন দিতে হবে, ইন্টারমিডিয়েট পরে আরকি। তখন কিন্তু এগুলো খুবই প্রয়োজন হয়। এই যে কবি পরিচিতি বা পাঠ পরিচিতি না, মানে তখন কবি পরিচিতিটা খুবই প্রয়োজন হয়। কারণ কবি সম্পর্কে অনেক প্রশ্ন আসে যে, জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন, বা কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব পান, এরকম। বা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, এরকম। এইজন্য আসতেই পারে যে আম আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন, এরকম প্রশ্ন আসে। সেজন্য পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি ২ টাই কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি এখন থেকে কবিদের সম্পর্কে তথ্যগুলো তোমাদের কাছে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষাতে গিয়ে, অর্থাৎ যখন তোমরা অনার্সে ভর্তি হবে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাডমিশন পরীক্ষা দেবে, তখন এগুলো তোমাদের অনেক কাজে দেবে। আচ্ছা, আমরা সৃজনশীল প্রশ্ন একটা পড়তে পারি। ১ম টপিকটা আছে, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসে আমরা সবাই না ঘুমানোর দল। এখানে আরেকটা অনুচ্ছেদ আছে, বাঁশবাগানে রাতখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক চাপে দেখা। আচ্ছা, ক নম্বর প্রশ্নে আছে, তোমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় আজ কাব্য হবে। এটা অবশ্যই কবিতার মধ্যে আমরা প্রথমে পড়েছি। উম কোথায় আজ কাব্য হবে, রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ। আচ্ছা, তার মানে রক্তজবা ঝোপের কাছে কাব্য হবে। এরপরে খ নম্বর প্রশ্ন আছে, কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করো। এটা তো আসলে যার যার মতো করে মনের মাধুরী মিশিয়ে লিখে দেবে তোমরা, যে কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের অত্যন্ত নিবিড় সম্পর্ক, প্রকৃতি এবং মানুষ একে অপরের পরিপূরক এবং একে অপরের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, এভাবে লিখে দিতে হবে। গ নম্বরে আছে, কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, কবিতাংশ দুটি মানে ২ টা অনুচ্ছেদ আছে, ২ টা কবিতার অংশ। ১ম টা তো আমাদের যেটা আমরা পড়ছি এই কবিতার অংশ। আরেকটা আছে বাইরের একটা অংশ দিয়ে দিয়েছে। তো পাহাড়ের কথা আছে, তারপরে জোনাকিদের কথা আছে, তারপরে কলকলিয়ে দিঘির কালো জল হাসছে, এটা আছে। তারপরে এ পরের আরেকটা অনুচ্ছেদ আছে, এখানে বাঁশবাগানের কথা উল্লেখ আছে। তারপর বাঁশবাগানের মাথার উপর যে আধখানা চাঁদ দেখা যাচ্ছে সেটার কথা আছে। ঝোপে ঝাড়ে বাঘের মতো জোনাক দেখা যাচ্ছে। তার মানে এই জোনাক পোকা, তারপরে ঝোপঝাড়, বাঁশবাগান, চাঁদ, এগুলো সবই তো প্রকৃতির এক একটা খুবই গুরুত্বপূর্ণ এক একটা বস্তু। তো সেই জন্য বলা হচ্ছে কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তার মানে কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির অনেক চিত্রই ফুটে উঠেছে, যেগুলো আমরা পড়লে দেখতে পাচ্ছি। এবং এই যে পাহাড়ের কথা, জোনাকির কথা, দিঘির কথা, এগুলো বিস্তারিত একটু লিখে দিতে হবে যে এই বিষয় উল্লেখ রয়েছে, এবং ২ টা অনুচ্ছেদে যে বিষয়গুলো আছে তা আসলে প্রকৃতির এক একটা অপরিহার্য অংশ। ঘ নম্বর প্রশ্নে আছে, কবিতাংশ দুটিতে কবিদ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে, উক্তিটি বিশ্লেষণ করো। তো আমরা যে কবিতাটা পড়ছি, এই কবিতাটাতে অবশ্যই প্রকৃতির এক একটা গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে। আসলে ঘুরে ফিরে একই কথা বারবার আসে। তো প্রত্যেকটা বস্তুর কথা, এই যে বিশেষ করে এই কবিতায় যে বস্তুগুলোর কথা লেখা আছে, পাখির কাছে ফুলের কাছে, এই কবিতায় যে বিষয়ের উল্লেখ আছে, যে বস্তুর কথা উল্লেখ আছে, এগুলো এক এক করে একটু বর্ণনা দিতে হবে যে এই বিষয়ের উল্লেখ আছে। আর আরেকটা অনুচ্ছেদ, এখানে যেহেতু আমি বললাম যে বাঁশবাগান, চাঁদ, তারপরে ঝোপঝাড়, এই সব কিছুর উল্লেখ আছে। তো ২ টাতেই কিন্তু এই প্রকৃতির প্রতি একটা নিসর্গ প্রেম ফুটে উঠেছে। এই নিসর্গ প্রেম বলা হচ্ছে এই প্রকৃতির প্রতি প্রেম, অর্থাৎ প্রকৃতির প্রত্যেকটা বস্তুর প্রতি মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। মানুষের একটা তার বেড়ে ওঠার জন্য যে একটা মাধ্যম, সেটা কিন্তু প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। প্রকৃতি বাদে কিন্তু মানুষের জীবনটা অসম্পূর্ণ। সেটাই বলা হচ্ছে, এবং ২ টা কবিতাটিতেই ২ টা কবিতাই অবশ্যই এই নিসর্গ প্রেমের উল্লেখ আছে। আচ্ছা, এইখানে আরেকটা অনুচ্ছেদ আছে, ২ নম্বর অনুচ্ছেদ, একটি টিভি চ্যানেল জীবন ও প্রকৃতি নামে একটি অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানটিতে
প্রকৃতির বিচিত্র রূপ, পাহাড়ি দৃশ্য, ঝর্ণার গতিময় ছন্দ, ফুল ও প্রজাপতির মিলন মেলা, বিভিন্ন প্রজাতির গাছপালা, বনে জীবজন্তুর অবাধ বিচরণ, বিভিন্ন কীট পতঙ্গের বিচরণ, নদ নদীর ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয়েছে। এখানে কিন্তু প্রকৃতির স্বাভাবিক জিনিসগুলো দেখানো হয়েছে এই টিভি চ্যানেলে। শর্মিলী তার বাবার কাছে প্রশ্ন করলো, জীবন ও প্রকৃতি নামে টেলিভিশনে যে অনুষ্ঠানটি প্রচার করছে তাতে আমাদের শিক্ষণীয় কি? বাবা বললেন, এদের সহাবস্থানের মধ্য দিয়ে প্রকৃতি পূর্ণতা পায়। এক কথায় বলা যায় এরা একে অপরের পরিপূরক। আচ্ছা, ক নম্বর প্রশ্নে আছে, কবি আল মাহমুদের কত সালে জন্ম কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? এই যে একটু আগে বললাম যে লেখক পরিচিতিও কিন্তু পড়া উচিত। তো আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? এখানে কিন্তু আছে 1936 সালে তিনি জন্মগ্রহণ করেন। কবি পাখির কাছে ফুলের কাছে কবিতায় নিসর্গ প্রেম বলতে কি বুঝিয়েছেন? নিসর্গ প্রেম মানে ওই প্রকৃতির প্রতি যে প্রত্যেকটা বস্তুর প্রতি প্রেম, সেই প্রশ্নের উত্তর তো আসলে আগেও দিয়েছি, সেটাই বুঝিয়েছেন। গ নম্বর আছে, উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানটি কোন অর্থে তোমার পঠিত? পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রতিচ্ছবি। এটা তো খুবই সহজ ব্যাপার। এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। না, এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন, গ নম্বর। তো এইখানে একটু বিস্তারিত লিখতেই হবে, যেহেতু এখানে পাহাড়ি দৃশ্য, ঝর্ণা, ছন্দ, ঝর্ণার গতিময় ছন্দ, ফুল, প্রজাপতি, কীটপতঙ্গ, তারপরে নদ নদীর ছন্দময় গতি, এই সবই কিন্তু প্রকৃতির এক একটা অংশ। তাই পাখির কাছে ফুলের কাছে কবিতাটা যেমন সম্পূর্ণ প্রকৃতির বস্তু দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রকৃতির বস্তুর কথা উল্লেখ করা হয়েছে, প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। ঠিক একইভাবে এই টেলিভিশনে জীবন ও প্রকৃতি নামে যে অনুষ্ঠান প্রচার করে, ওইখানেও সবকিছু প্রকৃতির বিষয়বস্তুই তুলে ধরা হয়েছে এবং তাদের সাথে আমাদের সম্পর্কের কথাগুলো তুলে ধরা হয়েছে। সেই জন্য অবশ্যই এই অনুচ্ছেদের যে বিষয় সেটা পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রতিচ্ছবি। ঘ নম্বর প্রশ্নে আছে, শর্মিলীর বাবার সর্বশেষ উক্তিটির যথার্থতা পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, শর্মিলীর বাবার সর্বশেষ উক্তিটি কি ছিল? যে বাবা বললেন, এদের সহাবস্থানের মধ্য দিয়ে প্রকৃতি পূর্ণতা পায়। তার মানে এবং এক কথায় বলা যায় এরা একে অপরের পরিপূরক। তার মানে এই কথা পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে বিশ্লেষণ করো। আচ্ছা, পাখির কাছে ফুলের কাছে কবিতায় প্রত্যেকটি বস্তু যেহেতু তার স্ব অবস্থানে গুরুত্বপূর্ণ এবং আমাদের সাথে অত্যন্ত সম্পর্কিত, অত্যন্ত অপরিহার্য উপাদান, সেজন্য এইখানে যে শর্মিলীর বাবার শেষের কথা, যে এদের সহাবস্থানের মধ্য দিয়ে প্রকৃতি পূর্ণতা পায়। আসলে সহাবস্থান মানে কি? স্ব অবস্থান, অর্থাৎ যে বস্তু যেখানে থাকার কথা, যে প্রাণী যেখানে থাকার কথা, উদ্ভিদ বলো, গাছপালা, সবকিছু যেটা যেখানে থাকার কথা সেটা সেখানেই থাকবে, সেটাকে বলে সহাবস্থান। তার মানে প্রত্যেকটা জিনিস তার অবস্থানে থাকলে প্রকৃতি পূর্ণতা পায়। এমনকি মানুষও, মানুষ, পশু পাখি, গাছপালা, নদ নদী সবকিছু সেটা তার অবস্থানে থাকলে প্রকৃতি পূর্ণতা পায়। যখনই একটা জিনিস স্থানচ্যুত করা হয়, মানে যে জিনিসটা যেখানে থাকবে সেখানে না রেখে অন্য কোথাও দেওয়া হয় বা বিলুপ্তি করা হয়, তখন কিন্তু প্রকৃতি বিনষ্ট হতে থাকে। তো সেই জন্য অবশ্যই পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে যে বিষয়টা ফুটে উঠেছে, সেই বিষয়টাই কিন্তু এই টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটে উঠেছে এবং শর্মিলীর বাবার শেষের কথাটা কিন্তু এই পাখির কাছে ফুলের কাছে কবিতারই পরোক্ষ একটা বিষয়। দুইটারই পুরো বিষয়বস্তু কিন্তু একই। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এইটাও একটা প্রকৃতিরই কবিতা। তো অবশ্যই আমরা এটা সবাই বুঝতে পেরেছি আশা করি। তো কারো বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে লিখতে পারো। আমরা পরবর্তী ক্লাস আমরা করব। এরপরে শেষে একদম শেষে একটা কবিতা আছে। একদম শেষে যে কবিতাটা আছে সেটা হচ্ছে ফাগুন মাস, হুমায়ুন আজাদের লেখা। তো এইটা নিয়ে আগামী দিন তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।